শুনছেন রেডিও অরার অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রথমে শুনবেন একটি কবিতা। কবিতাটি বাংলাদেশ থেকে পাঠিয়েছেন মানিক শিমুল। অন্বেষণ। কবিতাটি পাঠ করেছেন ভক্তিপ্রসাদ অধিকারী। দ্বিসত্তার চোরাবালি, থমকে থাকা নীরবতা, জমে থাকা এক রাস হতাশা, গিলছে জীবন নিরিবিলি। নেই, থেমে নেই, তবুও থেমে নেই, চলছে জীবন। এখানে জীবন নেই, এখানে স্বর্গের স্বপ্নে বিভোর, জীবন খোঁজে জীবনের মোহনা। সূর্য কিরণে ঝলমলিয়ে উঠছে আঁধার, কেউ যে কাউকে বাঁধনে বাঁধে না, তবুও মুক্ত হওয়ার আজন্ম সাধনা। নীলে নীলাক্ত বিষে হরদম অমৃত বচন, লাগে না, ভালো যে লাগে না, তবুও খুঁজছে জীবন, জীবনের মোহনা। এবারে গল্প স্যার আর্থার কোনান ডয়েলের থর ব্রিজের রহস্য। গল্পটি পাঠ করেছেন ভাস্কর ভট্টাচার্য। গোটা গোটা অক্ষরে লেখা চিঠিটা হোমস ওয়াটসনের হাতে দিয়ে বললেন, পড়ো তো শুনি। ওয়াটসন পড়তে লাগলেন। মিস্টার প্রিয় শার্লক হোমস, ঈশ্বরের গড়া সর্বশ্রেষ্ঠ নারীর মৃত্যু হল, অথচ আমি তাকে বাঁচাবার জন্যে যথাসম্ভব চেষ্টা করতে পারলাম না। আমি সহ্য করতে পারছি না, একেবারে বোঝাতে পারছি না তার মৃত্যু কিভাবে হলো। কিন্তু আমি নিঃসন্দেহে জানি যে মিস ডানবার এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। ঘটনাটা আপনি জানেন, কে আর না জানে। সারা দেশের মানুষের গুজবের তো এখন ওই বিষয়বস্তু একটাই, অথচ কেউই তার সপক্ষে একটা কথাও বলল না। এই অবিচারটাই আমাকে পাগল করে তুলেছে। ওর যা মন, তাতে একটা মাছি পর্যন্ত মারা ওর পক্ষে একেবারে অসম্ভব। যাই হোক, কাল বেলা 11টার সময় আমি আপনার কাছে যাচ্ছি। যদি অন্ধকারের মধ্যে কোনো আলোর রেখা আপনি দেখতে পারেন, এমন তো হতেই পারে যে কোনো সূত্র আমি নিজের অজান্তেই পেয়ে গেছি। আমার যা কিছু আছে বা আমার দ্বারা যা কিছু সম্ভব, তা সব কিছু আমি আপনার ব্যবহারের জন্য দিয়ে দিচ্ছি, শুধুমাত্র যদি আপনি তাকে রক্ষা করতে পারেন। জীবনে যদি কখনো আপনার ক্ষমতা প্রকাশের সুযোগ এসে থাকে, তো জানবেন তা এই ক্ষেত্রেই। ইতি আপনার বিশ্বস্ত নীল গিবসন। এই হলো ব্যাপারটা, বুঝলে ওয়াটসন। প্রাতরা সেরে যে পাইপটা ধরেছিলেন তার ছাই ঝেড়ে ফেলে আর ধীরে ধীরে তাতে মশলা ভরতে ভরতে হোমস বললেন, সেই ভদ্রলোকের জন্য অপেক্ষা করছি। মনে রেখো, আর্থিক ক্ষমতায় এ ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং যতদূর জানি তিনি অত্যন্ত রুক্ষ ও দৃঢ় চরিত্রের লোক। যে মহিলাকে তিনি বিয়ে করেছিলেন তাঁরই মৃত্যু নিয়েই মামলা। তার সম্পর্কে শুধুমাত্র এইটুকুই জানি, তিনি যে যৌবনের উদ্যমতা অতিক্রম করেছেন তা অত্যন্ত দুঃখের, কারণ এক অপূর্ব মহিলা তাঁর বাড়িতে 2 ছেলে মেয়ের ভার নিয়ে
গভর্নেন্সের কাজ করতেন। এই 3 ব্যক্তিকে নিয়েই তো মামলা। এবার দুর্ঘটনার বিবরণ শোনো। স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ি থেকে প্রায় আধ মাইল দূরে, অনেক রাতে। তার পরনে তখন ডিনারের পোশাক ছিল, কাঁধে একটা শালও ছিল। একটা রিভলভারের গুলি তার মাথার ঘিলু ভেদ করে চলে যায়। কোনো অস্ত্রই মৃতদেহের চারপাশে পাওয়া যায়নি। হত্যাকারী কোনো রকম সূত্র রেখে যাননি। অপরাধটা সংগঠিত হয় বোধহয় রাতের দিকেই। মৃতদেহ আবিষ্কার করে এক রক্ষী। রাত তখন 11টা। পুলিশ আর এক ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে, তারপর সেটা বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুঝতে পারছো ওয়াটসন, নাকি আরও সবিস্তারে তোমাকে বলতে হবে? ওয়াটসন বললেন, হ্যাঁ, পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু গভর্নেন্সকে সন্দেহ করা হচ্ছে কেন? হোমস বললেন, কতকগুলি সোজাসুজি সাক্ষীকে কেন্দ্র করেই এই সন্দেহটা। একটা রিভলভার গভর্নেন্সের পোশাকের আলমারির নিচের তাকে জামা কাপড়ের নিচে পাওয়া যায়, যা থেকে একটা মাত্র গুলি ছোড়া হয়েছে, এবং যেটার সঙ্গে গুলিটা অবিকল একই মাপের। 2, মামলার জুরিরাও একই মত প্রকাশ করেছেন। তারপর মৃত স্ত্রীলোকটির হাতে একটা চিঠির টুকরো ছিল, গভর্নেন্সের হাতের লেখা। তাতে ঠিক ওই জায়গাতেই দেখা করার কথা ছিল। এর তুমি কি বলবে? আর আর লাস্ট অবধি তুমি দেখো উদ্দেশ্যটা। অত্যন্ত চিত্তাকর্ষক মানুষ সেনেটর গিবসন। স্ত্রী মারা গেলে কে তখন তার স্থান নেবেন? এই তরুণী নিশ্চয়ই, কারণ ইতিমধ্যেই তিনি তার মনিবের মনোযোগ আকর্ষণ করেছেন। প্রেম, বৈভব, ক্ষমতা সবকিছুই নির্ভর করছে এক মধ্যবয়সীর জীবনের উপরে। নোংরা ব্যাপার, ভারী নোংরা ব্যাপার ওয়াটসন। সত্যি তাই হোমস, ওয়াটসন বললেন। থর ব্রিজ হচ্ছে একটা খুব বড় পাথরের, তার ধারে ধারে কাজ করা গম্বুজ। সেখান দিয়ে রাস্তাটা চলে গেছে জল যেখানে সবচেয়ে সরু সেই জায়গাটার উপর দিয়ে। এটি লম্বা, গভীর, আগাছাওয়ালা। এর নাম থর মেয়ার। পোলটার মুখে পড়েছিলেন মৃত স্ত্রীলোকটি। এগুলি হল মামলার প্রধান ঘটনাবলী। ওই বুঝি আমাদের মক্কেল এলেন, যদি আমার ভুল না হয়। বিলি দরজা খুলে দিতেই যে ব্যক্তি প্রবেশ করল সে আকাঙ্ক্ষিত গিবসন নয়। সে নিজেই নিজের পরিচয় দিল। গিবসনের ব্যবসার ম্যানেজার, নাম মিস্টার মার্লো বেটস। বেশ নার্ভাস মানুষটিকে দেখে হোমস বললেন, আপনি দেখছি বেশ উত্তেজিত মিস্টার বেটস। আরে আসুন আসুন আসুন, কিন্তু বিশেষ সময় আমি আপনাকে দিতে পারবো না, কারণ 11টার সময় আমার কাছে একজনের আসার কথা আছে। সে আমি জানি। খাবি খেতে খেতে আগন্তুক বলে উঠলেন। ছোট ছোট কথায় দম হারানো মানুষের মতো তিনি বললেন, হ্যাঁ আসছেন 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 মিস্টার গিবসন, আমার মনিব, শয়তান মিস্টার হোমস, নরকের শয়তান তিনি। ওয়াটসন বললেন, অত্যন্ত কড়া ভাষায় কথা বলছেন মিস্টার বেটস। বেটস বলল, বক্তব্যটা জোরের সঙ্গেই আমায় বলতে হবে মিস্টার হোমস, কারণ সময় অত্যন্ত কম। আর আমি চাই না যে কোনো মতোই তিনি জানতে পারেন যে আমি এখানে এসেছিলাম। এমন কাজে আটকে পড়েছিলাম যে এর থেকে আগে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। মাত্র আজ সকালে তার সেক্রেটারির কাছে শুনলাম তিনি আপনার কাছে আসছেন। ওকে নোটিশ দিয়েছি আমি, আর মাত্র 2 সপ্তাহ,
তারপরেই এই দাসত্ব থেকে মুক্তি পাব। অত্যন্ত রুক্ষ লোক তিনি, সকলের প্রতি ব্যবহারেই তাই। মিস্টার হোমস, ওর দান ধ্যানের কথা যা শুনেছেন, এসবই তার ব্যক্তিগত জীবনের অন্যায় আচরণ আড়ালে রাখার জন্যে জানবেন। তার হাতে সবচেয়ে বেশি লাঞ্ছনা পেয়েছেন তার স্ত্রী। স্ত্রীর সঙ্গে মিস্টার গিবসনের ব্যবহার ছিল পাশবিক, অত্যন্ত পাশবিক। মিস্টার হোমস, কিভাবে তার মৃত্যু হলো আমি জানি না, তবে এইটুকু জানি যে মিস্টার গিবসন তার জীবন অতিষ্ঠ করে তুলেছিল। জানেন নিশ্চয়ই, ভদ্রমহিলা গ্রীষ্মপ্রধান দেশের মানুষ। ব্রাজিলে তার জন্ম। সূর্যের অফুরন্ত আলোর প্রাচুর্যের মধ্যে প্রচণ্ড আবেগ নিয়ে তিনি লালিত। যেভাবে তিনি ভালোবাসতেন, একমাত্র তার পক্ষেই তেমন ভালোবাসা সম্ভব। একসময় তিনি দৈহিক আকর্ষণ হারিয়ে ফেললেন। মিস্টার গিবসনকে লুব্ধ করার মতো তার কিছুই আর অবশিষ্ট ছিল না। গিবসন লোকটি মুখমিষ্টি, অত্যন্ত চতুর মিস্টার হোমস। ব্যাস এইটুকুই আমার আপনাকে বলবার ছিল। ওর সব কথা আপনি দয়া করে বিশ্বাস করবেন না। আমি এবার চাই, আমি এবার চাই। মিস্টার বেটস চলে যেতেই কিছুক্ষণ চুপ করে থাকবার পর হোমস বলে উঠলেন, ভদ্রলোকের এই সতর্কবাণী কাজে লাগবে বলে মনে হচ্ছে। এখন আমরা শুধু মিস্টার গিবসনের জন্য অপেক্ষা করব। কাঁটায় কাঁটায় 11টায় সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। পরক্ষণেই বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী হোমসদের ঘরে এলো বিলি। তার মুখ যেন গ্রানাইট পাথরে কোঁদা, কঠিন, রুক্ষ, একেবারে নির্মম। গভীর বলিরেখা তার মুখে। খোঁচা খোঁচা ভ্রুর নিচে ঠান্ডা ধূসর চোখের কুটিল দৃষ্টি দিয়ে তিনি একে একে আমাদের দিকে দায় সারা গোছের অভিনন্দন জানালেন। হোমস তার সঙ্গে ওয়াটসনের পরিচয় করিয়ে দিলেন। মিস্টার গিবসন একটা চেয়ার টেনে নিয়ে হোমসের কাছে বসলেন এবং শুরু করলেন তার কথা। প্রথমেই বলি মিস্টার হোমস, এ মামলায় টাকাটা কোনো ব্যাপারই নয়। যদি টাকা খরচ করলে সত্যের উপর আলোকপাত হয় তো তাতেই আমি রাজি। এই স্ত্রীলোকটি নির্দোষ, একে মুক্ত করতেই হবে আপনাকে। বলুন, কত টাকা চান আপনি? হোমস ঠান্ডা গলায় বললেন, আমার ফির একটা নির্দিষ্ট হিসেব আছে, তাতে কোনো কম বা বেশি হয় না। আপনি ঘটনাটা বলুন। মিস্টার গিবসন বলতে শুরু করলেন, প্রধান ঘটনাগুলি আপনি খবরের কাগজ মারফত পেয়ে থাকবেন। মনে হয় না তার উপর নতুন কিছু যোগ করতে পারব। তবে যদি বিশেষ কোনো ব্যাপারের উপর আপনি আলোকপাত চান তো বলুন, আমি আপনাকে জানাচ্ছি। হোমস বললেন, একটি কথাই আমার সর্বাগ্রে জানতে ইচ্ছে করছে, ওই গভর্নেস মিস ডানবারের সঙ্গে আপনার সঠিক সম্পর্কটা কি? ভয়ঙ্করভাবে চমকে উঠলেন গিবসন। প্রায় উঠে পড়লেন চেয়ার থেকে। তারপর অদ্ভুতভাবে নিজেকে সামলে নিয়ে বললেন, একথা জিজ্ঞাসা করবার অধিকার হয়তো আপনার আছে, এবং শুধুমাত্র কর্তব্যের খাতিরেই আপনি এ প্রশ্ন করছেন। তাই বলছি, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা হলো মনিব আর তার অধীন এমন এক তরুণী, যাকে সে ছেলে মেয়েদের সান্নিধ্য ছাড়া কখনো দেখেনি পর্যন্ত। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন হোমস। বললেন, আমি কাজের লোক গিবসন, বাজে কথায় সময় নষ্ট করা আমার পোষাবে না। আপনি আসতে পারেন। গিবসনও উঠে দাঁড়িয়ে পড়েছিলেন। তার বিরাট শরীর, রোমশ ভ্রুর নিচে দু চোখে ক্রোধের দীপ্তি, বসে যাওয়া গালেও রক্তের আভাস দেখা গেল। বলে উঠলেন, গোল্লায় যান আপনি। কি বলতে চান মশাই? আমার মামলা নেবেন না? হোমস
শান্ত স্বরে বললেন, আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি মিস্টার গিবসন। কেন? আমার তো ধারণা আমি আপনাকে বেশ পরিষ্কার ভাষাতেই তা বলেছি। গিবসন বললেন, হ্যাঁ পরিষ্কারই বটে, কিন্তু আসল কথাটা কি? দাম বাড়াতে চান, নাকি মামলাটা নিতে ভয় পাচ্ছেন, নাকি সরাসরি বললেই ভালো হয়? গম্ভীর স্বরে হোমস বললেন, আপনার মামলাটা জটিল সন্দেহ নেই, আর মিথ্যে খবর দিয়ে তার জটিলতা বাড়াবার আর কোনো মানেই হয় না। তার মানে আপনি বলতে চান আমি মিথ্যে কথা বলছি? গিবসন জিজ্ঞাসা করলেন। ক্রোর প্রতি মুখ, চোখ শয়তানের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। আলগাভাবে হেসে উঠলেন হোমস। পাইপটা নেবার জন্য হাত বাড়ালেন। বললেন, হইচই করবার চেষ্টা করবেন না মিস্টার গিবসন। লক্ষ্য করেছি প্রাতরাশের পর খুব সামান্য বিতর্কও অনেক সময় মানসিক ভারসাম্য নষ্ট করে ফেলে। চেষ্টা করে সোনার ব্যবসায়ীকে ক্রোধ সম্বরণ করতে হলো। প্রচণ্ড চেষ্টায় আত্মসম্বরণ করে যেভাবে তিনি ক্রোধের দীপ্তানল থেকে শীতল নির্লিপ্তির অবস্থায় পৌঁছে গেলেন, তার প্রশংসা না করে পারা যায় না। বললেন, অবশ্য আপনি যা বলবেন এ আপনার ব্যাপার। করবেন কি করবেন না আপনি বুঝবেন। ইচ্ছের বিরুদ্ধে তো আপনাকে মামলাটা নিতে বলতে পারি না। তবে আজ সকালের এই ব্যাপারে আপনার কিছুই উপকার হলো না মিস্টার হোমস। আপনার থেকে অনেক শক্ত মানুষ আমার সামনে ভেঙে পড়েছে। যারা আমার বিরুদ্ধাচরণ করেছে তাদের কারুরই আখেরে ভালো হয়নি জানবেন। হোমস হাসতে হাসতে বললেন, অমন কথা অনেকের মুখেই শুনেছি, তবু দেখুন দিব্যি এখনো বহাল তবিয়াতে আছি। বিদায় মিস্টার গিবসন, এখনো আপনার অনেক কিছু শেখবার আছে জানবেন। প্রচুর আওয়াজ করে গিবসন বেরিয়ে গেলেন। হোমস কিন্তু নির্বিকার চিত্তে পাইপ টেনে চলেছেন ছাদের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। কিছু মন্তব্য করবে নাকি মিস্টার ওয়াটসন? অবশেষে জিজ্ঞাসা করলেন। দেখো হোমস, স্বীকার করতে বাধ্য হচ্ছি, এ হলো এমনই এক ব্যক্তি যে পথের যে কোনো বাধা অবলীলাক্রমে দোলে মারিয়ে এগিয়ে যাবে। তাই যখন ভাবি যে হয়তো তাঁর স্ত্রী তার পথের বাধা হয়েছিলেন ও তাঁর বিতৃষ্ণার উদ্রেক করেছিলেন, ওই বেটস লোকটা স্পষ্টই যা বলে গেলেন, তখন মনে হয় ঠিক বলেছ। আমারও তাই মনে হয়, হোমস বললেন। ওয়াটসন বললেন, হয়তো আবার তাকে আসতে হবে। হোমস বললেন, আলবাত আসতে হবে তাকে। এরকম অবস্থায় ফেলে রাখা তার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। ওই তো ঘন্টা বাজল, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই তো তার পায়ের শব্দ। এই যে মিস্টার গিবসন, এইমাত্র আমি আমার ডাক্তার বন্ধুটিকে বলছিলাম যে আপনার ফিরে আসার সময় পেরিয়ে যেতে চলেছে। যেরকম মেজাজ নিয়ে সোনার রাজামশাই কটমট করে বেরিয়ে গিয়েছিলেন, তার থেকে অনেক বেশি সংযত হয়ে তিনি ফিরে এসেছেন। চোখের দৃষ্টিতে ক্ষোভের পরিচয় অবশ্য এখনও আছে, যা থেকে বোঝা গেল তার অহংয়ে আঘাত লেগেছে। কিন্তু সাধারণ বুদ্ধিতে তিনি বুঝেছেন যে কাজ আদায় করতে গেলে তাকে হোমসের কথায় রাজি হতেই হবে। তিনি বললেন, ভেবে দেখলাম মিস্টার হোমস, তাড়াহুড়োয় আমি আপনাকে ভুল বুঝেছি। সমস্ত ঘটনা শোনবার অধিকার নিশ্চয়ই আপনার আছে, এবং এই জন্য আপনার সম্বন্ধে আমার ধারণা আরও ভালো হলো। তবে নিশ্চিত জানবেন, মিস্টার ডানবারের সঙ্গে আমার যা সম্পর্ক, তার সঙ্গে এ মামলার কোনো সম্বন্ধ নেই। তবে ডাক্তারের কাছে যেমন সবটা খুলে বলতে হয়, সেরকম সমস্যা সমাধানের জন্য আপনাকে সবটা খুলেই বলা দরকার। তবে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন মিস্টার হোমস, কোনো নারীর সঙ্গে সম্পর্কের কথা অমন সরাসরি জিজ্ঞাসা করলে অধিকাংশ মানুষই যে ঘাবড়ে যাবে,
সত্যি যদি তার মধ্যে বিশেষ গুরুত্ব কিছু থেকে থাকে। প্রত্যেক মানুষেরই অন্তরে কিছু ব্যক্তিগত গোপনীয়তা থাকে, যেখানে তারা বাইরের লোকের নাক গলানো পছন্দ করে না, এবং ঠিক সেই ব্যাপারটাই আপনি করে ফেলেছেন। তবে উদ্দেশ্যের প্রয়োজনেই আপনার প্রশ্নের বৈধতা এবং সে উদ্দেশ্য তাকে রক্ষা করা। যাই হোক, বাধা এখন সরে গেছে, ইচ্ছে মতো এখন আপনি আমায় প্রশ্ন করতে পারেন। বলুন, কি জানতে চান? হোমস তীক্ষ্ণ দৃষ্টি প্রসারণ করে বললেন, সত্যি যা ঘটেছে গোপন না করে সবটা খুলে বলুন। কয়েক মুহূর্ত ভেবে নিয়ে মিস্টার গিবসন গম্ভীর হয়ে বলতে শুরু করলেন, আমার স্ত্রীর সঙ্গে আমার আলাপ হয় ব্রাজিলে, যখন সোনার সন্ধানে গিয়েছিলাম। মানাউসের এক সরকারি চাকুরের কন্যা মারিয়া পিন্টো ছিলেন অত্যন্ত সুন্দরী। আমি তখন তরুণ, ভাবাবেগে পূর্ণ, কিন্তু আজও আমি নিরাসক্তভাবে এবং সমালোচনার দৃষ্টিতেও বলতে পারি অত্যন্ত দুর্লভ ছিল তার রূপ। তার স্বভাবে ছিল গভীরতা, ছিল ভাবাবেগ ও আন্তরিকতার পরিচয়। গ্রীষ্মপ্রধান দেশের মানুষের যা বৈশিষ্ট্য, ছিল সমতার অভাব। যেসব আমেরিকান নারীদের আমি জানতাম, তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিলেন তিনি। যাই হোক, সংক্ষেপে বলছি, ভালোবাসলাম তাকে, বিয়ে করলাম। রোমান্সের প্রথম পর্বে 1 বছর কেটে গেল। আমি যখন প্রথমবার জানতে পারলাম যে আমাদের মধ্যে কোনো বিষয়ই কোনো রকম মিল নেই, আর তখন থেকেই আমার ভালোবাসায় ভাঁটা পড়তে লাগলো। এবং সেই সঙ্গে যদি তাঁরও ভালোবাসায় ভাঁটা পড়তো, তাহলে ব্যাপারটা অনেকটা সহজ হতো। কিন্তু স্ত্রীলোকদের মন কেমন যেন আশ্চর্য হয়, তা তো আপনি জানেন। আমি যাই করি না কেন, কিছুতেই তিনি আমাকে ছাড়বেন না। তার সঙ্গে হয়তো রুক্ষ ব্যবহার করছি, এবং অনেকের মতে তা পাশবিক, এই আশায় যে তার ফলে যদি তার ভালোবাসা চলে গিয়ে কিছুটা ঘৃণার উদ্রেক হয়, দুজনেরই ভালো হবে তাতে। কিন্তু না, কোনো কিছুতেই তার মধ্যে কোনো রকম পরিবর্তন এলো না। আগে অ্যামাজন নদীর তীরে যেমন, এই 20 বছর পরেই ইংল্যান্ডের এই বনাঞ্চলেও তেমনি তিনি যেন পুজোই করতেন আমাকে। যেমন ব্যবহারই করি না কেন, কোনো পরিবর্তন তার মধ্যে দেখা যেত না। এমন সময় এলো মিস গ্রেস ডানবার বিজ্ঞাপনে সাড়া দিয়ে আমাদের 2 সন্তানের গভর্নেস হয়ে। অপূর্ব সুন্দরী সে, যাই বলুন। এহেন নারীর সঙ্গে বাড়িতে বাস করেও এবং সদা সর্বদা তার সংস্পর্শে এসেও তার প্রতি কোনো রকম আকর্ষণ অনুভব না করাটা পুরুষত্বহীনতার লক্ষণ। আপনি কি বলছেন এতে? আমি কোনো অন্যায় করেছি? তারপর একটু আত্মতৃপ্তির সঙ্গে বললেন, সারা জীবন ধরে আমি যখনই যেদিকে হাত বাড়িয়েছি তাই আমি পেয়েছি, এবং এই স্ত্রী লোকটিকে পেতে, তার ভালোবাসা লাভ করতে আমি যতটা চেয়েছি তার কোনো কিছুই আমি অতটা প্রবলভাবে চাইনি। এবং এই কথা আমি তাকে বলেওছি। বলেছিলাম সম্ভব হলে আমি তোমাকে বিয়ে করতাম, কিন্তু আমার পক্ষে তা তো সম্ভব হচ্ছে না। বলেছিলাম টাকাটা আমার কাছে কোনো ব্যাপারই নয়, এবং তাকে খুশি করবার জন্য যা কিছু করার আমি সব করতাম। হোমস বললেন, বাবা, অত্যন্ত উদার। এ ব্যাপারে তো দেখছি কোনো সন্দেহই নেই। হোমসের গলায় শ্লেষ। গিবসন মনে মনে একটু রেগে গেলেও মুখে তা প্রকাশ করলেন না। মৃদুর প্রতিবাদ জানিয়ে বললেন, দেখুন মিস্টার হোমস, আমার বক্তব্য আপনাকে শোনাবার জন্য আমি এসেছি, নৈতিকতা নিয়ে আলোচনা করতে নয়।
আপনার সমালোচনা শুনতে আমি কিন্তু এখানে আসিনি। কড়া স্বরে হোমস বললেন, আপনার মামলা আমি নিচ্ছিলাম নিছকে ওই মেয়েটার কথা ভেবে। আপনি স্বীকার করেছেন এমন এক অসহায় তরুণীর আপনি সর্বনাশ করতে উদ্যত হয়েছিলেন, যে আশ্রয় নিয়েছিল আপনারই বাড়িতে। যে অপরাধে সে অভিযুক্ত হয়েছে তা আপনার এই অপরাধের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিনা জানি না আমি। আপনাদের মতো কিছু ধনী ব্যক্তিকে শিখতে হবে যে সমস্ত পৃথিবীকে ঘুষ দিয়ে অন্যায় করে পার পাওয়া যায় না। ধমকটা আশ্চর্যজনকভাবে হজম করে মিস্টার গিবসন ঠান্ডা গলায় বললেন, আমার মতলব মতো যে সমস্ত কিছু ঘটেনি সেজন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আমার প্রস্তাবে সে কিছুতেই রাজি হয়নি, বলল তক্ষুনি চাকরি ছেড়ে চলে যাবে। হোমস বললেন, তা গেল না কেন? প্রথমত ওর ওপর নির্ভর করে কিছু লোক ছিল, এবং নিজের রুজি রোজগারে জলাঞ্জলি দিয়ে তাদের বিপদে ফেলা মোটেই সহজ ছিল না। যখন বললাম আর কখনো তার ওপর অত্যাচার করব না, তখন সে থাকতে রাজি হলো। কিন্তু এছাড়া আরও একটা কারণ ছিল, সে জানতো আমার ওপর তার কতটা প্রভাব পড়েছে, এবং জানতো পৃথিবীর অন্যান্য যে কোনো লোকের প্রভাবের থেকেও তা অনেক বেশি। তাই সে তখন তা কাজে লাগাবে ঠিক করলো। হোমস জিজ্ঞাসা করলেন, কেমন করে? গিবসন আবার বলতে শুরু করলেন, মানে আমার ব্যাপারে সব কিছু জানা ছিল মিস্টার হোমস। তার ধারণা হয়েছিল বিপুল সম্পত্তির ওপরেও এমন কিছু আছে যার স্থায়িত্ব আরও বেশি। মনে করত আমি ওর কথা শুনছি, এবং এও মনে করত যে আমার কাজকর্ম নিয়ন্ত্রণ করে সে পৃথিবীর মানুষের উপকার করতে চলেছে। তাই রয়ে গেল সে। তারপর এই দুর্ঘটনা ঘটে গেল। হোমস উত্তেজনায় টান টান হয়ে বললেন, এ ব্যাপারে আপনি কিছু আলোকপাত করুন। স্বর্ণরাজ 2 মিনিট মাথা দুহাতে রেখে চিন্তায় ডুবে গেলেন। তারপর বললেন, ব্যাপারটা তার পক্ষে অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে, এ আমি অস্বীকার করতে পারি না। কিন্তু নারীর মনের মধ্যে যে এক গোপন জীবন থাকে তা পুরুষের বুদ্ধির বাইরে। প্রথমটায় আমি একটু হকচকিয়ে গেলেও পরে আত্মবিশ্বাস ফিরে পেয়ে বুঝতে পারলাম আমার স্ত্রীর মধ্যে ঈর্ষা অত্যন্ত প্রবল হয়ে উঠেছিল। এক ধরনের আত্মিক ঈর্ষা আছে যা দৈহিক ঈর্ষার মতোই প্রবল। আমার স্ত্রীর দৈহিক ঈর্ষার কোনো কারণ ছিল না, কিন্তু তিনি এও জানতেন যে এই মেয়েটি আমার মনে, আমার কাজকর্মে এমন একটা প্রভাব বিস্তার করেছে যা তিনি করতে পারেননি। এবং যদিও এই প্রভাব ভালোর জন্যই, তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। ঘৃণায় তিনি পাগলের মতো হয়ে উঠেছিলেন। অ্যামাজন অঞ্চলের উত্তাপ ছিল তার রক্তে। হয়তো তিনি ওকে হত্যা করবেন ঠিক করেছিলেন, কিংবা ধরুন রিভলভার দেখিয়ে চলে যেতে বাধ্য করবে ভেবেছিলেন। হয়তো তখন একটা ধস্তাধস্তি হয়েছিল এবং রিভলভারটা হঠাৎ ছুটে গিয়ে যার হাতে ছিল তাকেই হত্যা করে। হোমস বললেন, এই সম্ভাবনাটা আমার মনে এসেছিল। বলতে কি, নিছক হত্যাকাণ্ড যদি না হয় তাহলে নিশ্চয়ই এটির সম্ভাবনাই বেশি। হোমস হাত ঘড়িটার দিকে তাকিয়ে বললেন, তরুণীটির সঙ্গে আমার একবার কথা বলা দরকার, আর তার সঙ্গে কথা বলার পরই বলবো আমি আপনার সাহায্যে আসতে পারবো কি পারবো না। অবশ্য সিদ্ধান্ত যদি আপনার মনোমতো না হয় তাহলেও আপনাকে কিন্তু মেনে নিতে হবে। সেদিন সন্ধ্যায় হোমসরা হ্যাম্পশায়ারে গেলেন।
উইনচেস্টারে মিস ডানবারের ওখানে পরে যাবেন ঠিক করলেন। হ্যাম্পশায়ারে মিস্টার নীল গিবসনের সম্পত্তি থর প্লেসে। মিস্টার গিবসন হোমসদের সঙ্গে গেলেন না, তবে স্থানীয় পুলিশের সার্জেন্ট কভেন্ট্রির ঠিকানা দিলেন এবং বললেন এই সার্জেন্ট সর্বপ্রথম তদন্ত করেছিল। লোকটি লম্বা এবং চাপা স্বভাবের, দেখলেই মনে হয় যেন যা বলছে তার থেকে অনেক বেশি জানে, কিন্তু বলতে কিছুতেই সাহসে কুলোচ্ছে না। তবে ভদ্রলোককে বেশ সৎ ও ভদ্র বলেই মনে হয়। হঠাৎ চারিদিকে একবার তাকিয়ে নিয়ে কভেন্ট্রি হোমসকে বলল, কথাটা আমি কাউকে বলিনি, মানে আপনার কি মনে হয় না মামলাটা মিস্টার নীল গিবসনের বিরুদ্ধেই যেতে পারে? হোমস বললেন, সেটা আমি ভেবে দেখছি। পুলিশ সার্জেন্ট বলল, ডানবারকে আপনি দেখেননি, অতি চমৎকার মহিলা তিনি। ওর স্ত্রী পদ থেকে সরে যাবেন এমন ইচ্ছা তো মিস্টার গিবসনের হতেই পারে। আর এই আমেরিকানরা যে পিস্তলের ব্যবহারে আমাদের থেকে অনেক বেশি তৎপর, এতে কিন্তু নিঃসন্দেহ। জানেন পিস্তলটা তারই। হোমস বললেন, সেটা কি নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে? আজ্ঞে হ্যাঁ, তারই একজোড়া পিস্তলের একটা হলো এটা। কি বললেন? এক জোড়ার একটা, অন্যটা তাহলে কোথায়? হোমসের প্রশ্ন। সবগুলোই রাখা আছে, ইচ্ছে করলে দেখতে পারেন। হয়তো দেখব পরে এক সময়, আগে গিয়ে ঘটনাস্থলটা দেখে আসতে চাই। যথাসময় ওরা একটি জলাশয়ের পাশে থর প্লেসের ব্রিজের কাছে পৌঁছলেন। পুলিশ সার্জেন্ট একটি জায়গায় এসে থামল, তারপর বলল, এই জায়গাটায় মিসেস গিবসনের মৃতদেহ পড়েছিল, একটা পাথর দিয়ে চিহ্নিত করে রেখেছি। হোমস বললেন, আপনি তো মৃতদেহটা নিয়ে যাওয়ার আগেই ওখানে গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, কারণ সঙ্গে সঙ্গেই ওরা আমাকে খবর দিয়ে আনেন। হোমসের সংক্ষিপ্ত প্রশ্ন, কারা? কভেন্ট্রি উত্তর দিল, মিস্টার গিবসন নিজেই। যখনই খবরটার প্রচার হয় সঙ্গে সঙ্গে তিনি সবেগে বেরিয়ে আসেন সকলের সঙ্গে। তিনি বলেছিলেন কোনো কিছুই যেন সরানো না হয় পুলিশ আসবার আগে। হোমস বললেন, ঠিকই বলেছিলেন। কাগজে পড়লাম যে গুলিটা খুব কাছ থেকে ডান কপালে করা হয়েছিল। ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল না, কোনো অস্ত্রের দাগ ছিল না। বাঁ হাতে চেপে ধরা মিস ডানবারের লেখা চিটকুটটা। পুলিশ সার্জেন্ট অবাক হয়ে বলল, আজ্ঞে হ্যাঁ, মুঠোটা তো খোলাই কঠিন হয়ে পড়েছিল। হোমস মন্তব্য করলেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এর থেকে বোঝা যাচ্ছে পুলিশকে বা তদন্তকে ভুল পথে চালাবার উদ্দেশ্যে তাঁর মৃত্যুর পরে ওটার হাতে গুঁজে দেওয়া হয়নি। লেখাটা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, 9টার সময় থর ব্রিজের কাছে থাকব মিস্টার ডানবার, তাই না? ডানবার চিঠিটা লিখেছেন বলে কি স্বীকার করেছেন? আজ্ঞে হ্যাঁ, পুলিশ সার্জেন্ট বললেন। হোমস জিজ্ঞাসা করলেন, এর কি জবাবদিহি তিনিই করেছেন? কভেন্ট্রি বলল, তাঁর বক্তব্য তিনি রেখে দিয়েছেন অ্যাসাইজেসের জন্য, এখন কিছুই বলতে চান না। হোমস মন্তব্য করলেন, বড়ই আকর্ষণীয় মামলা। চিঠিটার ব্যাপারটা একটু দুর্বোধ্য, তাই নয় কি? কভেন্ট্রি বলল, স্যার, আমার মনে হয় যদি কিছু মনে না করেন, সমস্ত মামলাটাই ওই চিঠিটাই বরং একমাত্র জিনিস যা পরিষ্কার। হোমস একটু মুচকি হাসলেন। তারপর হঠাৎ তিনি চঞ্চল হয়ে উঠলেন। দেখা গেল তিনি সপ্রশ্ন দৃষ্টিতে চারিদিকে তাকাচ্ছেন। হঠাৎ লাফিয়ে উঠে তিনি দৌড়ে চলে গেলেন পোলটার অপর পারে। তারপর তাড়াতাড়ি পকেট থেকে আতস কাঁচটা বার করে পরীক্ষা করতে লাগলেন পাথরটা। অস্ফুট স্বরে বললেন, আরে এ তো অদ্ভুত! পাথরটা ধূসর রঙের, কিন্তু
একটা ছোট্ট জায়গায়, সেটা সাদা একটা পয়সার আকৃতির। ভালো করে পরীক্ষা করে দেখা গেল চাকলা উঠে গেছে। কোনো ভারী বস্তুর ঘা খেয়েই হয়তো। হোমস লাঠি দিয়ে অনেকবার সেই জায়গাটা আঘাত করলেন, কিন্তু কোনো চিহ্নই দেখা গেল না। মন্তব্য করলেন, খুব জোরেই আঘাতটা করা হয়েছিল, আর জায়গাটাও অদ্ভুত। আঘাতটা করা হয়েছিল নিচে থেকে, কিছুতেই ওপর থেকে নয়। কারণ লক্ষ্য করুন, আঘাতটা লেগেছে নিচের দিকটায়। পুলিশ সার্জেন্ট বলল, কিন্তু দেহটা যেখানে ছিল তা থেকে এটা তো অন্তত 15 ফুট তফাতে। হ্যাঁ, 15 ফুট। হয়তো এর সঙ্গে মামলাটার কোনো সম্বন্ধ নেই, কিন্তু তাহলেও এটা উল্লেখযোগ্য তো বটেই। হোমস বললেন, এখানে আর কিছু দেখবার নেই। আচ্ছা, কোনো পায়ের ছাপ পেয়েছেন কি? কভেন্ট্রি বলল, এখানে মাটি লোহার মতো শক্ত, তাই কোনো ছাপই পড়েনি। হোমস বললেন, এবার বাড়ির ভেতরে চলুন। যে অস্ত্রগুলোর কথা বলেছিলেন সেগুলো একবার পরীক্ষা করে দেখা দরকার। এখানকার কাজ সেরে তারপর উইনচেস্টারে মিস ডারবানের সঙ্গে দেখা করব। বাড়িতে নার্ভাস মিস্টার বেটস খানিকটা বিকৃত তৃপ্তির সঙ্গে বিভিন্ন আকৃতির অনেকগুলো মারণাস্ত্র হোমসদের দেখালেন। মিস্টার নীল গিবসন বাড়িতে ছিলেন না, তাই খোলাখুলি অনেক বিষয় আলোচনা হল। হোমস জিজ্ঞাসা করলেন, কখনো কি আপনি মহিলাটির ওপর দৈহিক অত্যাচার লক্ষ্য করেছেন? পুলিশ সার্জেন্ট বললেন, না, মানে তেমন কিছু নয়, তবে এমন কথা তাকে বলতে শুনেছি। তা তেমনই ভয়ঙ্কর সব কথা, ঘৃণার কথা। হ্যাঁ, চাকর বাকরদের সামনে প্রায় তিনি বলতেন। হোমস কোনো মন্তব্য না করে শুধু বললেন, তারপর বললেন, চলুন এবার উইনচেস্টারে যাওয়া যাক। রাতটা হোমসরা বাধ্য হলেন উইনচেস্টারে কাটাতে, কারণ আইনগত ব্যাপারগুলো তখনও পরিষ্কার করা হয়নি। পরদিন সকালে গেলেন মিস ডারবানের ভারপ্রাপ্ত উদীয়মান ব্যারিস্টার মিস্টার জয়েস কামিন্সের সঙ্গে দেখা করতে। অপূর্ব সৌন্দর্য, দীর্ঘাকৃতি ও তাঁর কালো চোখে অনুনয় ও অসহায়তার অভিব্যক্তি চারদিক দিয়ে যেন তাকে ঘেরা হয়েছে। মুক্তির কোনো উপায় নেই, কিন্তু হোমসের সাহায্য পাবে জেনে তার বিবর্ণ কপালে রক্তের আভাস ফুটে উঠেছে, চোখে আশার আলো ফুটে উঠেছে। নিচু স্বরে তিনি বললেন, মিস্টার নীল গিবসনের কাছে হয়তো ব্যাপারটা শুনেছেন। হোমস বললেন, হ্যাঁ, কাহিনীটা সে অংশটা বলতে বলে আর আপনাকে কষ্ট দিতে চাই না। আপনার সঙ্গে দেখা হওয়ার পর আমি মিস্টার গিবসনের কথা মানতে রাজি হয়েছি। মানতে রাজি আপনার প্রভাব কতটা তাঁর উপর পড়েছিল এবং তার সঙ্গে আপনার সম্পর্ক ছিল সম্পূর্ণ নির্দোষ। কিন্তু কেন তাহলে সমস্ত ঘটনা আদালতে বলা হয়নি? মিস ডানবার বললেন, এমন একটা অভিযোগ যে টিকতে পারে এ আমার প্রথমটায় বিশ্বাসই হয়নি। মনে হয়েছিল একটু সময় দিলেই ব্যাপারটা আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এখন যা বুঝছি পরিষ্কার হয়ে যাওয়া দূরে থাক, বরং ব্যাপারটা আরও গুরুতর হয়ে ঘাড়ে চেপে বসেছে। আন্তরিকতার সঙ্গে হোমস বললেন, দেখুন, এ বিষয়ে কোনো রকম চিন্তা মনে পুষে রাখবেন না। মিস্টার কামিন্সের কাছে শুনেছেন যে যা কিছু তথ্য প্রমাণ সবই আপাতত আমাদের বিপক্ষে, এবং এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে যথাসম্ভব চেষ্টাটা করে যেতেই হবে। কাজেই যথাসাধ্য সাহায্য আমাকে করুন, যাতে সঠিক ঘটনাটা জানতে পারি। মিস ডানবার বললেন, বেশ, আমি কোনো কিছুই গোপন করব না।
আপনার কাছে। সব ঘটনা ঠিক যেমন তেমনভাবেই আমি বলছি। মিস ডানবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন, মিসেস গিবসন আমাকে ঘৃণা করতেন। তার স্বামীর আর আমার মধ্যে যে সম্পর্ক, হয়তো তিনি সেটা ভুল বুঝতেন। তার প্রতি পক্ষপাত না করেই বলছি, দৈহিক দিক দিয়ে এতই তিনি ভালোবাসতেন যে স্বামীর সঙ্গে আমার যে আঙ্গিক বা মানসিক সম্পর্ক তা বুঝতেই পারতেন না। ভাবতেই পারতেন না যে আমার একমাত্র চেষ্টা ছিল তার ক্ষমতাকে কল্যাণের কাজে নিয়োজিত করা, এবং এই একমাত্র কারণেই আমি এখনও তার কাছে রয়ে গেছি। এখন দেখছি ভুল করেছি, ভুল। যেখানে আমারই জন্যে অশান্তি, সেখানে কোনো যুক্তিতেই আমার থেকে যাওয়াটা উচিত হয়নি। যদিও অবশ্যই একথাও ঠিক যে আমি চলে গেলেও অশান্তি থেকেই যেত। হোমস জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, সেদিন ঠিক কি ঘটেছিল ওই থর ব্রিজে? মিস ডানবার বললেন, যেটুকু আমি জানি সেটুকুই বলতে পারি মিস্টার হোমস, কিন্তু প্রমাণ আমি কিছুই করতে পারবো না। সকালে আমি মিসেস গিবসনের কাছ থেকে একটা চিঠি পাই। স্কুল ঘরের টেবিলের ওপর ছিল সেটা। হয়তো তিনি নিজেই এসে রেখে গিয়েছিলেন। তাতে অনুরোধ ছিল যেন আমি ডিনারের পর সেখানে গিয়ে একবার দেখা করি তার সঙ্গে। একটা জরুরি কথা আছে, এবং আমি যেন আমার উত্তরটা লিখে বাগানের সূর্য ঘড়ির ওপর রেখে আসি। এর কারণ তিনি চান না এই গোপন ব্যাপারটার কথা আর কেউ জানতে পারে। এরকম গোপনীয়তার কারণ কি আমি কিন্তু খুঁজে পেলাম না, কিন্তু আমি রাজি হলাম। মিসেস গিবসন লিখেছিলেন চিঠিটা নষ্ট করে ফেলতে, তাই আমি স্কুল ঘরের অগ্নিস্থানে পুড়িয়ে ফেলি। স্বামীকে তিনি খুবই ভয় করতেন। রুক্ষভাবে স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতেন। সেজন্য আমি নিজে অনেকবার মিস্টার নীল গিবসনকে ভর্ৎসনা করেছি। আমার মনে হলো এই গোপনীয়তার কারণ মিসেস গিবসন চাইতেন না যে স্বামী এই ব্যাপারটা জানতে পারেন। হোমস উত্তেজনায় টানটান হয়ে বললেন, অথচ তবুও আপনার উত্তরটা তিনি খুব যত্ন করে রেখেছিলেন, তাই না? আর সেই চিঠিটাই তো মৃত মিসেস গিবসনের হাতের মুঠোয় ধরা ছিল। হোমস কিছুক্ষণ গম্ভীর হয়ে অবশেষে মন্তব্য করলেন, তারপর বললেন, আচ্ছা তারপর কি হলো বলুন। মিস ডানবার আবার বলতে শুরু করলেন একটু দম নিয়ে। কথা মতো আমি গেলাম সেখানে। যখন পৌঁছলাম আমার প্রতীক্ষায় ছিলেন তিনি। তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি আমার প্রতি কি তীব্র ঘৃণা ওই বেচারির মধ্যে ছিল। একেবারে পাগলের মতো ব্যবহার করলেন আমার সঙ্গে। পাগল মানুষের মধ্যে যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে সেটাই প্রকাশ পেয়েছিল। কি তিনি আমাকে বলেছিলেন তা আমি বলবো না, শুধু বলবো তার সমস্ত আক্রোশ, সমস্ত বন্য ক্রোধ জ্বলন্ত ভয়ঙ্কর ভাষায় প্রকাশ করলেন তিনি আমার ওপর। কিন্তু আমি একটা উত্তর পর্যন্ত করলাম না, কারণ করাটা সম্ভব ছিল না। অত্যন্ত ভীষণ চেহারা তখন তাঁর। দুহাতে কান চেপে আমি দৌড়ে পালিয়ে এলাম। তখনও তিনি তেমনি দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে গালিগালা করে চলেছেন, পোল্টার মুখে দাঁড়িয়ে আমার উদ্দেশ্যে। হোমস জিজ্ঞাসা করলেন, এরপর কোথায় পাওয়া যায় তাকে? আর যদি ধরেও নেওয়া যায় যে এই ঘটনার একটু পরেই তার মৃত্যু হয়, কোনো গুলির আওয়াজ পাননি আপনি? মিস ডানবার বললেন, না পাইনি মিস্টার হোমস। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে অত্যন্ত ব্যস্ত হয়ে ছুটে গিয়ে নিজের ঘরে চলে এসেছিলাম। অন্য কোনো দিকে তখন আমার মন ছিল না। হোমস প্রশ্ন করলেন, আপনি বলছেন আপনি নিজের ঘরে ফিরে গেলেন? পরদিন সকালের আগে কি আপনি ঘর থেকে বেরিয়েছিলেন? হ্যাঁ, বেরিয়েছিলাম যখন খবর পাই যে ওই বেচারির মৃত্যু হয়েছে। আর সকলের সঙ্গে
আমিও দৌড়ে গিয়েছিলাম সেখানে। হোমস জিজ্ঞাসা করলেন, মিস্টার গিবসনকে দেখেছিলেন কি? মিস ডানবার বললেন, হ্যাঁ, তাকে যখন দেখি সবে তখন তিনি ব্রিজটা থেকে ফিরে আসছেন। ডাক্তারকে আর পুলিশকে খবর দিয়েছিলেন তিনি। হোমস জানতে চাইলেন, তাকে দেখে কি তখন বিশেষ বিচলিত মনে হয়েছিল? মিস ডানবার বলল, মিস্টার হোমস, আমার মনে হয়েছে মিস্টার নীল গিবসন চাপা স্বভাবের, অত্যন্ত বলিষ্ঠ মানুষ, ভাবাবেগ প্রকাশ করার লোক তিনি নন। কিন্তু আমি তো ভালো করেই জানি, বুঝতে অসুবিধা হয়নি যে তিনি অত্যন্ত বিচলিত হয়েছিলেন। আচ্ছা, এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা। যে পিস্তলটা আপনার ঘরে পাওয়া গিয়েছিল, আগে সেই পিস্তলটা কখনো দেখেছিলেন? মিস ডানবারের সংক্ষিপ্ত উত্তর, ঈশ্বরের নামে শপথ করে বলছি, না, কোনো দিন আমি ওই পিস্তলটা দেখিনি। আগের দিন আমি আলমারি পরিষ্কার করেছি, তখন ওটা ওখানে ছিল না। হোমস মন্তব্য করলেন, তাহলে? এবার হোমস একটু দুলকি চালে মিস ডানবারকে বললেন, ব্রিজটার পাথরের ওপর আঘাতের চিহ্ন আছে, ঠিক যেখানে মৃতদেহটা পড়েছিল। তার বিপরীত দিক থেকে পাথরের খানিকটা চাকলা ওঠা, একেবারে টাটকা। এর কোনো কারণ আপনার মনে হয় কি? মিস ডানবার বলল, এটা নিশ্চয়ই কাকতালীয় ব্যাপার। হোমস মন্তব্য করলেন, আশ্চর্য ডানবার, অত্যন্ত আশ্চর্য। কেন সেটা ঠিক দুর্ঘটনার সময়ই এবং ঠিক সেই জায়গাতেই হবে। হোমসের মুখে আলো আঁধারের খেলা চলতে লাগল। মহা আলোড়ন চলছিল তখন তার মধ্যে। কিছুক্ষণ এভাবে কাটবার পর হঠাৎই তিনি লাফিয়ে উঠে পাশে বসে থাকা ডক্টর ওয়াটসনকে টানতে টানতে থর ব্রিজের কাছে নিয়ে এলেন। কানে কানে বললেন, এখন একটাই মাত্র পরীক্ষা আমার সামনে। যদি সফল হই তাহলে আর কোনো বাধাই থাকবে না, এবং সে পরীক্ষা নির্ভর করবে ওই একটা ছোট অস্ত্রের উপর। রিভলভারটা থেকে একটা গুলি বার করে নেওয়া হলো। এবার বাকি 5টা গুলি ভরে নিয়ে সেফটি ক্যাচটা লাগিয়ে দিল। ব্যাস, এবার ওজনটা বাড়ল, আরও কাজের হলো এটা। ওয়াটসন বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই হদিস পাচ্ছি না। মিস্টার হোমস সে কথায় কোনো উত্তর না দিয়ে পুলিশ সার্জেন্টের বাড়ির দিকে চললেন ওয়াটসনকে নিয়ে। মিস্টার কভেন্ট্রি জিজ্ঞাসা করলেন, কোনো ক্লু পেয়েছেন নাকি মিস্টার হোমস? কি সেই ক্লু? হোমস বললেন, সেটা নির্ভর করছে বন্ধু ওয়াটসনের রিভলভারের ব্যবহারের উপর। এই যে এটা। আচ্ছা, 10 গজের মতো সুতো দিতে পারবেন? গ্রামের দোকান থেকে একটা সুতোর গুলি পাওয়া গেল। হোমস বললেন, ব্যাস, আর কিছু দরকার নেই। এবার আমরা যে কাজে যাচ্ছি, এই মামলায় আমাদের শেষ কাজ এটা। চলতে চলতে হোমস সুতোটার একটা দিক রিভলভারের হাতলে বাঁধলেন, ঠিক যেখানে মৃতদেহটা পড়েছিল। তার চারপাশের ফার্ন গাছের ঝোপের মধ্যে কিছুক্ষণ খোঁজাখুঁজি করতে লাগলেন। খুঁজতে খুঁজতে বেশ বড়সড় একটা পাথর তার চোখে পড়ল। তারপর সুতোটার অন্য প্রান্ত বাঁধলেন সেই পাথরের সঙ্গে। তারপর সেটা নিয়ে পোলের ওপর এমনভাবে ঝুঁকিয়ে দিলেন যাতে জল না ছোঁয়। এরপর ব্রিজ থেকে খানিকটা তফাতে ঠিক সেই জায়গাটার উপর গেলেন, রিভলভারটা হাতে করে। রিভলভারটা সুতো ওদিকে পাথরটার সঙ্গে বাঁধা। তারপর বললেন, আচ্ছা, এইবার হচ্ছে আসল কাজ। এই বলে তিনি রিভলভারটার মাথার ওপরটা তুললেন। তারপর ছেড়ে দিলেন হাতটা। সঙ্গে সঙ্গে রিভলভারটা ছিটকে গেল পাথরের ভারে। তারপর খুব জোরে পাথরটার উপর ধাক্কা খেয়েই অদৃশ্য হয়ে গেল জলের তলায়। তখনও ছিটকে গিয়েছে কি যায়নি, সঙ্গে সঙ্গে হোমস হাঁটু মুড়ে বসে পড়লেন পাথরটার সামনে, আর এমন একটা খুশি চিৎকার করে উঠলেন, বুঝতে অসুবিধে হলো না যে তার ধারণা সত্য প্রমাণিত হয়েছে। বলে উঠলেন, কোনো পরীক্ষার ফল বোধহয় আর কখনো এমন নির্ভুল হয়নি।
দেখলে ওয়াটসন, রিভলভারটা কেমন সমস্যার সমাধান করে দিল। বলতে বলতে তিনি ঠিক আগেকার মতোই একটা পাথরের চলটা দেখলেন। হোমস সার্জেন্টকে বললেন, এবার একটা আঁকশির সাহায্যে নিশ্চয়ই আপনি আমার রিভলভারটা উদ্ধার করতে পারবেন। আর দেখবেন ঠিক আরও একটা রিভলভার তার পাশেই কিন্তু রয়েছে, যে রিভলভারটা দিয়ে মিসেস গিবসন আত্মহত্যা করেছেন। আর পূর্ব পরিকল্পনা মতো এমনভাবে আত্মহত্যা করেছেন যে প্রতিহিংসা পরায়ণা নারী নিজের অপরাধ ঢেকে তাঁর মন গড়া প্রতিদ্বন্দ্বীকে খুনের দায়ে অভিযুক্ত করেছেন। এবার হোমস সকলের সামনে ঘটনাগুলি পরপর বিশ্লেষণ করতে লাগলেন। খুব চালাকি করে মিসেস গিবসন মিস ডানবারকে দিয়ে একটা চিঠি লিখিয়েছিলেন, যা থেকে মনে হতে পারে মিস ডানবারি ষড়যন্ত্র করে মিসেস গিবসনকে থর ব্রিজে নিয়ে এসেছিলেন। আর পাছে চিঠিটা চোখ এড়িয়ে যায় তাই একটু বাড়াবাড়ি করে ফেলেছিলেন, শেষ পর্যন্ত সেটা নিজের হাতে আঁকড়ে রেখে। শুধু এই ব্যাপারটাই অনেক আগে আমার সন্দেহের উদ্রেক করতে পারত। তারপর তিনি তার স্বামীর একটা রিভলভার তুলে নিয়েছিলেন, আর ঠিক সেই রকমই আর একটা রিভলভার তিনি তার আগে লুকিয়ে রেখেছিলেন মিস ডানবারের ঘরে আলমারির তাকে জামা কাপড়ের নিচে। সেই রিভলভারটা থেকে একটা গুলি বার করে রেখেছিলেন তিনি আগে থেকেই। তারপর ব্রিজের কাছে গেলেন, রিভলভারটা উধাও করার এই চমৎকার পরিকল্পনাটা মাথায় নিয়ে। তারপর মিস ডানবার এলে তিনি প্রচণ্ড ঘৃণা প্রকাশ করে চললেন, যতক্ষণ পর্যন্ত না মিস ডানবার গালাগালি সহ্য করতে না পেরে ছুটে পালায়। তারপর যখন মিস ডানবার অনেক দূরে চলে গেলেন, মানে এতটা দূরে গেছেন যে সেখান থেকে গুলির আওয়াজ শোনা যাবে না, তখনই তিনি তার ভয়ঙ্কর মতলবটা কাজে পরিণত করলেন। পুলিশ সার্জেন্ট অত্যন্ত বিস্ময়ের সঙ্গে হোমসের কথাগুলো হাঁ করে গিলছিলেন। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।